সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং জানাচ্ছি সবাইকে। আজকে আমরা ক্লাসটা শুরু করার আগে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলে নিচ্ছি, যেটা হলো গিয়ে আমরা সবাই জানি রিসেন্টলি টেট 2 টেট 1-এর রেজাল্ট দিয়েছে। এর মধ্যে আমরা অনেকেই কৃতকার্য হয়েছি এবং অনেকে অকৃতকার্য হয়েছি। এর মধ্যেই আমরা বলতে চাই যে অকৃতকার্য হয়েছি তার মানে এরকম না যে আমরা নেক্সট বার ট্রাই করলে পারবো না, হয়তো একটুর জন্য পাইনি বা পারেননি করতে ক্লিয়ার। সো সেটা অবশ্যই আমরা আশা করছি নেক্সট বার আপনি যদি ঠিকঠাক করে পড়াশোনা আবার রিভিশন চালিয়ে যান তখন হবে, কিন্তু যদি রিভিশনটা ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না। তার পাশাপাশি আমি বলে রাখতে চাইছি টেট 2 তো আপনারা পড়াশোনা করবেনই, কেননা আপনারা জানেন যে অনেক ইনস্টিটিউট বা অন্যান্য যে বিভিন্ন নিউজ প্রিন্ট মিডিয়া আপনারা দেখেছেন যে এখানে বলা হচ্ছে যে এক্সাম হবে, টেট 2 এক্সাম রিসেন্ট হবে। কথা হলো গিয়ে যাদের রেজাল্ট দিয়েছে এক্ষণে, যাদের মেরিট লিস্টে নাম বেরোবে তাদের রিক্রুটমেন্ট না হলে কি, না হয়ে গেলে কি এক্সাম হবে, এটা একটা প্রশ্ন, ঠিক আছে না? তো আমরা আশা করছি পজিটিভ থাকা ভালো, পরীক্ষা হতে পারে, কিন্তু তার মধ্যে আমি একটা জিনিস বলে রাখতে চাই যে এসটিজিটি এক্সাম যেটা আছে সেই এক্সামটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ এই 2-3 মাসের মধ্যেই কিন্তু এটার ব্যাপারে কিছু একটা আমরা ক্লিয়ারিটি পেতে চলছি। তো এই কথা বলে আমি আজকে যে ক্লাসটা সেই টপিকটা আমার এই ইউটিউব চ্যানেলে আমি কনস্ট্যান্টলি চেষ্টা করি, যতদিন আমি ইউটিউব চ্যানেলটা যখন থেকে বানিয়েছি সেখানে আমি চেষ্টা করছি যে আপনাদেরকে কিছু কিছু জিনিস সম্পর্কে অবগত করার। সম্পূর্ণ পারছি না, যারা আমার ক্লাসগুলো দেখেন তারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি ক্লাসগুলোর মধ্যে ভ্যালু অ্যাড করার চেষ্টা করছি আপনাদের যেন উপকারে আসে এইগুলো। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে জিনিসটা আমরা ডিসকাস করব এটা হলো কি আমাদের ক্যাম পাথওয়ে, ঠিক আছে? ক্যাম বলি আমরা, CAM, ঠিক আছে? ক্যাম, ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম বলি এটাকে আমরা, ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম বলি। তো ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম মানে কি? ক্রাসুলেশিয়া একটা ফ্যামিলি উদ্ভিদের, যাদের মধ্যে সাধারণত জেরোফাইটিক প্ল্যান্টস যারা আছে, জেরোফাইটিক মানে মরুভূমিতে যারা থাকে তাদের মধ্যে তারা চলে আসে এই গ্রুপটার মধ্যে, ক্রাসুলেশি ফ্যামিলির মধ্যে। তো ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম এখান থেকে কিন্তু বোঝা যায় ক্রাসুলেশি ফ্যামিলির কিছু গাছ আছে যারা অ্যাসিডকে মেটাবোলাইজ করে, এটার থেকে নামটা এসছে ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। এটাও কিন্তু আমরা যেমন ফটোসিনথেসিসের মধ্যে C3C4 ক্যাম C3C4 পড়েছি, এটাও সেরকম একটা পদ্ধতি যাতে করে কার্বন ডাইঅক্সাইড স্থিতিকরণ করে উদ্ভিদ, ঠিক আছে? কোন সমস্ত উদ্ভিদরা? যারা হলো গিয়ে জেরোফাইটিক, যারা মরুভূমিতে থাকে। যেমন আমরা একটা এক্সাম্পল নিতে পারি অ্যালোভেরা, ঠিক আছে? অ্যালোভেরা একটা এক্সাম্পল নিতে পারি। সাকুলেন্টস প্ল্যান্টস যেগুলো রসালো হয়, রসালো প্রকৃতির হয়, ঠিক আছে? তো এখানে দুইটা কন্ডিশন হয়। দেখুন আমি একটা জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে যে মরুভূমিতে টেম্পারেচার বেশি থাকে, আমরা জানি দিনের বেলা টেম্পারেচার খুব বেশি থাকে। যদি গাছের স্টোমাটা খোলা থাকে তাহলে কিন্তু সেই টেম্পারেচারে জল যেগুলো আছে শরীরে, জল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মানে মরুভূমিতে আপনারা জানেন উদ্ভিদ দেহে যতটুকুই জল সে দূর দূর থেকে অ্যাবজর্ব করেছে সেটা কিন্তু ভ্যাপার হয়ে উড়ে যেতে পারে দিনের বেলা যদি স্টোমাটা খোলা থাকে, যদি দিনের বেলা। এই কারণে দিনের বেলা আমরা দেখেছি স্টোমাটা কি থাকে, বন্ধ থাকে, ঠিক আছে? দিনের বেলা স্টোমাটা বন্ধ থাকে। স্টোমাটা কোন সময় খোলা থাকে? স্টোমাটাটা খোলা থাকে রাত্রিবেলা, ঠিক আছে? স্টোমাটা খোলা থাকছে রাত্রিবেলা, কিন্তু রাত্রিবেলা আমরা বলছি এখানে স্টোমাটাটা কি হচ্ছে, খোলা থাকছে, ক্লিয়ার? তো এইখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে প্রথমত রাত্রিবেলা কি হচ্ছে, স্টোমাটা খোলা থাকলে কি হবে, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড কোথায় প্রবেশ করবে, আমাদের যে মেসোফিল কোষ আছে সেই কোষে প্রবেশ করবে উদ্ভিদ দেহে, এবং এটা HCO3 বলে একটা কম্পাউন্ড তৈরি করে জলের সাথে মিশে, ঠিক আছে? তারপর অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি PEP, ফসফোএনোল পাইরুভেট, ঠিক আছে? ফসফোএনোল পাইরুভেট আছে। এই ফসফোএনোল পাইরুভেট হলো 3 কার্বনের একটা কম্পাউন্ড, ঠিক আছে? 3 কার্বনের একটা কম্পাউন্ড, এবং এই 3 কার্বনের সাথে একটা কার্বন যুক্ত হয়ে 4 কার্বনের একটা C4 অ্যাসিড তৈরি করে। আমি বলছি এই প্রসেসটা কিন্তু ওভারভিউ, এটার আরও ডিটেলস আছে, ঠিক আছে? আমি আপনাদেরকে জাস্ট আইডিয়া দিতে চাইছি। এখানে C4 অ্যাসিড তৈরি করে, এই C4 অ্যাসিডটা কী হবে, আমাদের এই মুভমেন্ট হবে, ঠিক আছে? মুভমেন্ট হয়ে
C4 অ্যাসিডের মধ্যে 4টা কার্বন আছে, এটা মনে রাখবেন। এবং এইখান থেকে একটা CO2 ডিকার্বক্সিলেশনের মাধ্যমে বেরিয়ে যায় C4 অ্যাসিড থেকে, এবং C4 অ্যাসিডটা হয়ে যায় একটা C3 অ্যাসিড। এই C3 অ্যাসিড আবার পরিবর্তিত হয়ে রূপান্তরিত হয়ে ফসফেনল পাইরুভেট উৎপাদনে কাজে লাগে। কারণ ফসফেনল পাইরুভেট কত কার্বনের বলেছিলাম? ফসফেনল পাইরুভেট বলেছিলাম 3 কার্বনের। ঠিক আছে, তাহলে 3 কার্বনের ফসফেনল পাইরুভেট সাহায্য করছে কে? ওই C3 অ্যাসিডটা যেটা আছে 3 কার্বনওয়ালা। কিন্তু যেটা ডিকার্বক্সিলেশনের মাধ্যমে আমাদের CO2 বেরিয়ে গেল, যেটা ডিকার্বক্সিলেশনের মাধ্যমে আমাদের CO2 বেরিয়ে গেল, এই CO2টা কিন্তু আবার কেলভিন সাইকেল মানে C3 সাইকেল সম্পন্ন করবে। এখানে রিউবিস্কো আপনারা জানেন, রিউবিস্কো হলো গিয়ে ওয়াইডলি প্রাপ্ত, পৃথিবীতে প্রাপ্ত একটা উৎসেচক। মানে পৃথিবীতে পাওয়া যায় সর্বাধিক উৎসেচকের যেটা নাম, সর্বাধিক পরিমাণে যেটা পাওয়া যায় সেটা হলো রিউবিস্কো। এবং এটাকে C3 সাইকেলকে আমরা কেলভিন সাইকেলও বলি, অনেকে কেলভিন বেনসন সাইকেলও বলে। তো এই কেলভিন সাইকেল থেকে আলটিমেটলি কিন্তু সে স্টার্চ তৈরি করে। কিন্তু কখন? সে কিন্তু দিনের বেলা স্টার্চটা তৈরি করছে, আর রাত্রিবেলা কিন্তু সে CO2 নিচ্ছে। দিনের বেলা কিন্তু CO2 নেয় না, কারণ দিনের বেলা যদি CO2 সে নিতে চায় তাহলে কিন্তু সে CO2 যদি নিতে চায় দিনের বেলা, তাহলে স্টোমাটা খুলতে হবে। আর স্টোমাটা খুললে CO2 তো নেবে হয়তো, কিন্তু তার সাথে কিন্তু জল বেরিয়ে যাবে, যেটা সে চায় না, কারণ মরুভূমিতে জলের পরিমাণ অলরেডি কম। তো এইভাবে এই প্রক্রিয়াটা চলে, এবং এই কারণেই আমরা বলছি যে একটা অ্যাসিড তৈরি করছে। সে একটা অ্যাসিড তৈরি করছে, যেটাকে আমরা C4 অ্যাসিড বলছি। ঠিক আছে, এটা ম্যালিক অ্যাসিড সাধারণত হয়ে থাকে, এই C4 অ্যাসিডটা। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। দিনের বেলা এবং রাত্রিবেলা ঘটনাটা অনেক সময় ক্লিয়ার থাকে না, এই ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজমের ব্যাপারটা। আর আরেকটা জিনিস বলে দিতে চাইছি, আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে অনলাইন আপনাদেরকে মেন্টরশিপ বা গাইডেন্স প্রোভাইড করার জন্য। তো আমি আজকে আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবো। যারা যারা অনলাইন মেন্টরশিপ বা গাইডেন্স চান তারা কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড হতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ।